শুরু করছি নাটক প্রাণ সখা রাখো পায়ে। বনানী মুখোপাধ্যায়ের লেখা। কনকলতা একক চরিত্র। নাটক প্রাণ সখা রাখো পায়ে। ওরে ও কমলা, গলা যে শুকিয়ে কাঠ হয়ে গেল। বলি, চা কি দার্জিলিং থেকে আসছে? সন্ধে হয়ে গেল, এখন এক কাপ চা পেলুম না। এ কি মগের মুলুক নাকি? হাতে পায়ের আর জোর নেই, তাই তড়িঘড়ি কিছু করতে পারিনি। নইলে এই এক হাতে কত কি সামলেছি তা ভগবানই জানেন। আজই না হয় বুড়ি হয়েছি, চিরদিন তো আর এমন ছিলুম না। কত নাচ, কত গান, কত নাটক, কত হোল নাইট। ও সেসব এক দিন ছিল। আমার ভারী বিচ্ছিরি অভ্যেস আছে, বড্ড বেশি কথা বলি। কিছু মনে করো না বাবা। আরে দূর বাবা। ওরে ও কমলে কামিনী, বলি আমি কি মরে গেলে তবে চা দিবে? মরণ? ওই যে এসেছেন জননী মহারানী কমলেশ্বরী। এই খবরদার, একদম মুখ ভেঙাবি না বলে দিলুম। চা রেখে এইবার যা যা। ভাগ্যে এদেরকে একটা ঘর ভাড়া দিয়েছিলুম, ওরাই বাজার করে, রান্না করে, তিনজনে একসঙ্গে খাই। লোক ভালো, মা মেয়ে। মা হলো হাসপাতালের আয়া, আর মেয়েটা ছোট, স্কুলে পড়ে। জীবনেই একটা ভালো কাজ করতে পেরেছি গো। মাথার ওপর ছাদ করতে পেরেছি, কেউ বাড়ি থেকে বের করে দিতে পারবে না। নিচে দুটো ঘর, একটাতে ওরা, একটায় আমি। এছাড়া ছাদে একটা ঘর আছে, সেটাও ভাড়া দেওয়া। একটা অল্প বয়সী ছেলে থাকে, স্কুলে পড়ায়। কোনো সাথে পাঁচে নেই। ওই ভাড়ায় আমার দিন বেশ চলে যাচ্ছে। জ্ঞান হওয়ায় তো শুনেছি আমার বাবা নেই। নেই মানে মরে যায়নি, চলে গেছে। মানে আমি কোনোদিনও তাকে চোখে দেখিনি। মা বলতো বিদেশে থাকে, তা হবে বোধহয়। জ্ঞান হওয়ার থেকে আরও একটা কথা জানি, আমার মা থিয়েটার করে। মা আমায় ট্যাঁকে করে নাটক করতে যেত। কখনো সন্ধ্যা মাসির কোলে, কখনো বকুল মাসির কোলে বসে থাকতে থাকতে আমি ঘুমিয়ে যেতুম। যেদিন পাবলিক থিয়েটারে শো থাকতো না, সেদিন হয়তো আপিস ক্লাবের রিহার্সাল থাকতো কিংবা শো থাকতো। তখন মা আমাকে আমাদের বাড়িউলি বিন্দু মাসির কাছে রেখে যেত। এইভাবেই কেটে গেল আমার একেবারে ছেলেবেলাটা। যখন একটু বড় হলুম, তখন আমার মতো অন্য ছেলেপুলেরা সব স্কুলে যেত। আমারও যেতে ইচ্ছে করতো, কিন্তু মা ছাড়লো না। মা বলতো, অত স্কুলে পড়ে কি হবে, একটু লিখতে পড়তে পারলেই হলো। তো তাই করলাম গো, বাড়িতেই লিখতে পড়তে শিখলুম। আসলে মা আমায় কাজ ছাড়া করতে ভয় পেত, বলতো একটু বড় হলেই বিয়ে দিয়ে দেব। সবাই হাসতো, বলতো, তোর তো নিজেরই বিয়ে হয়নি রে লীলে, তুই আবার মেয়ের বিয়ে কি দিবি? তখন মানে বুঝিনি। পরে জেনেছি আমার মায়ের কোনো দিনও বিয়ে হয়নি গো। একটা লোকের সঙ্গে থাকতো, সেই আমার বাবা। আমি হবার পরেই পালিয়ে গেছে। যখন আমার 7-8 বছর বয়স হলো, তখন একদিন থিয়েটারের মাস্টারমশাই, মানে যে নাটক শেখাতো গো, তো সে মাকে বলল, এই লীলে, তোর মেয়েটাকে এবার নাটকে নামিয়ে দে। পেফুল্ল নাটকে একটা বাচ্চা ছেলের পাঠ আছে, ওইটা করুক। মা জননীর যা রূপের ছটা, তাতে মেয়ের পাঠ তো মানাবে না, ও ছেলেই ভালো। বলতে ভুলে গেছি গো, আমি না জন্ম থেকে ভূষো কালো। সবাই বলতো, মা কালী কি কেষ্টটা করে পাঠ দাও,
ও রং মাখাতে হবে না। খুব দুঃখ হতো জানো। আচ্ছা, আমি কি করব বলো তো? আমি কি নিজের ইচ্ছে কালো হয়েছি বলো? যাই হোক, ওই রকম ছেলে সাজতে সাজতেই আমি বড় হয়ে গেলুম। মাস্টারমশাইয়ের একটা নাটকের দল ছিল, ওই অ্যামেচার দল। নামটা এখন আর মনে নেই। সবাই খুব মান্যিগণ্যি করতো ওনাকে। একবার দলকে নিয়ে মাস্টারমশাই বাইরে শো করতে গেছিল। সন্ধ্যা মাসি, বকুল মাসি, শান্তি মাসি, সবাই, আমিও। বড় আর্টিস্টও গিয়েছিল ৩-৪ জন। মাসি আর মা সকলে সখী সেজে নাচ গান করত। বড় পাঠ পেত না। আমরা স্টিমারে চেপে ওখানে গেছিলুম, সেটা বেশ মনে আছে। ওখানকার একটা ঘটনার কথা এই ৬০ বছর পরেও আমি একদিনের জন্য ভুলিনি গো। কখনো কাউকে বলিনি, তোমাদের বলি। তখন আমার বয়স কত হবে, এই ১১-১২। শোয়ের শেষে খাওয়া দাওয়া সেরে যখন শুতে যাচ্ছি, তখন মা বলল, তোকে মাস্টারমশাই একবার ডেকেছে, দেখা করে আয়গে। আমিও অবাক হয়ে গেলুম। বললুম, এখন এত রাত্রিরে? মা বললে, হ্যাঁ। কি আর করি, গেলুম। গিয়ে দেখি মাস্টারমশাই চৌকির ওপর শুয়ে আছে, লুঙ্গি পরা, খালি গা। আমি বললুম, তুমি আমায় ডেকেছ? তাড়াতাড়ি বলো, আমার ঘুম পাচ্ছে। মাস্টার আমায় বসতে বলল। আমি বসলুম। উনি বললেন, শোন কনক, আমি ঠিক করেছি নতুন নাটকে তোকে আর বেটা ছেলে সাজাবো না। এবার থেকে তুই নর্তকী সাজবি। কিরে, খুশি তো? বলে আমার গায়ে মাথায় হাত বোলাতে লাগলো। আমি ভয় পেয়ে গেলুম। মাস্টারের হাতটা কি ঠান্ডা! আমি বললুম, আমি বাথরুম যাব। বলেই তাড়াতাড়ি ওই ঘর থেকে বেরিয়ে এলুম। আমাদের ঘরে ঢুকে দেখি মা কাঁদছে, আর সব মাসিরা মাকে ঘিরে বসে আছে। আমি ঘরে ঢুকেই মাকে বললুম, আর কোনো দিনও আমায় মাস্টারের কাছে পাঠাবে না। আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লুম। আর তখনই বুঝলুম আমি বড় হয়ে গেছি। আসলে এসব কথা কেন বলছি বলো তো? পরশু একজন আসবে গো আমার এইসব জীবনের কথা শুনতে, রেকর্ড করবে। ভাবলুম, কখনো তো কেউ আসে না আমার খোঁজে, তো এর লোকটা যখন শুনতে চাইছে তো শুনুক। কি বলো গো? সেই জন্য একটু প্র্যাকটিস করছি, তোমরা শোনো কেমন? হ্যাঁ, তারপর তো ওই নর্তকী সাজতে সাজতে কটা বছর কেটে গেল। তবে এটাও ঠিক, যখন বেটা ছেলের পোশাক ছেড়ে ওইসব জড়ি জারা দেওয়া ঝলমলে ড্রেস পরতুম, তখন নিজেকে যেন মনে হতো রাজকন্যা। মনের আনন্দে নাচতে নাচতে গান গাইতুম। আজি এসেছে, আজি এসেছে, এসেছে বোধহে নিয়েই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সাবধান। আজি এসেছি, আজি এসেছে, এসেছে বোধহে। শাহজাহানের গান গো। আমি তো ওই নাটকের সব গান জানতাম গো, সব একেবারে জলের মতো মুখস্থ। আমার কিন্তু জাহানারা সাজতে ইচ্ছে করতো সরোজু মায়ের মতো। কিন্তু কে আর আমাকে হিরোইন সাজাবে বলো? পিয়ারা সাজতুম। আমার খুব মর্জিনা সাজতেও ইচ্ছে হতো। তখন আপিস ক্লাবে খুব নাটক হতো। নাচ গানের নাটক কমে গিয়ে সামাজিক নাটক বেশি হতো। আমরা দুজনে ছোট ছোট পাঠ করতুম।
মর্জিনা না করতে পারলে কি হবে, আমি কিন্তু অনেকবার আবদাল্লা সেজেছি জানো, সেই বেটা ছেলে। নাচতে পারি, গাইতে পারি, আর কুচকুচে কালো, ব্যাস আবদাল্লা হাজির। একবার কি হলো জানো, ওই যা, ফোনটা বন্ধ করতে ভুলে গেছি। হ্যালো, কে গো? ও তুমি? হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করছি। কখন আসবে? কাল বেলা 10টায়। কি, একটু সেজে গুজে থাকবো? সর্বনাশের মাথায় পা, এই বয়সে আর কি সেজে থাকবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কি জ্বালায় পড়লুম বলো দেখিনি, সাজগোজ করা তো ভুলেই গেছি গো। রোজই মেকআপ করতে করতে আসল মুখটা কেমন আর মনে করতে পারতুম না। ওই যা, আসল কথাটাই বলা হলো না। একবার এক জায়গায় আলী বাবা হচ্ছিল, আমি আবদাল্লা, মর্জিনা করছিল জয়শ্রী বলে একজন। তো নাটকের দিন সে পড়ে গিয়ে পা ভাঙল। সকলের তো মাথায় হাত, এখন মর্জিনা কে করে? অনেককে বলা হলো, কেউ রাজি নয়। আরে বাবা, একদিনও রিহার্সাল না দিয়ে কে স্টেজে নামবে বলো? অত বড় পাঠ, অত গান, রিহার্সাল ছাড়া হয়? সবাই বলল নাটক বন্ধ করে দাও। তখন হঠাৎ আমাদের যে মেকআপ করতো বিরুদা গো, সে বলল কনক করুক মর্জিনা। শুনে সবাই হি হি করে হেসে উঠল। কনক মর্জিনা, সব লোক পালিয়ে যাবে, ও আবদাল্লাই ঠিক। বিরুদাদা বলল আমি ওকে সাজিয়ে দেব। তাহলে আবদাল্লা? তো বিরুদাদা বলল আমি করে দেব, অনেকবার করেছি, মুখস্থ। আমি তো তখন কেঁদে কেঁদে অস্থির, মনে মনে বলছি, হে গো বাবা রামকৃষ্ণ, আমায় একই পরীক্ষায় ফেললে ঠাকুর, আমায় দয়া করবে তো, উদ্ধার করবে তো। মেকআপ করতে বসে তো কেঁদেই চলেছি। দাদা বলল কাঁদিস না, কোনোদিনও তো স্কুলে পরীক্ষা দিসনি, আজ তোর মহা পরীক্ষা। চিন্তা করিস না, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর তোকে নিশ্চয় এই মহা পরীক্ষায় পাশ করিয়ে দেবেন রে কনক। সেই দিন অনেক টাইম লেগেছিল সাজতে। আমি এক মনে আশির দিকে তাকিয়ে তাকিয়ে দেখলুম বিরুদাদা কেমন ম্যাজিক করে কেলে ভূত কনককে অপসরি সাজিয়ে দিলে। বিরুদাদা হাসতে হাসতে বলল, কে বলেছে মর্জিনা ফর্সা ছিল? আমি জানি সে শ্যামলা ছিল। আজ সবাই শ্যামলা সুন্দরী মর্জিনাকে দেখবে। যা, ঠাকুরের নাম করে নেমে যা। আমি দাদাকে পেন নাম করে বললুম, আজ তুমি আমার ঠাকুর গো দাদা। সেদিন সকলে তো আমাকে দেখে একেবারে অবাক, এ কোন কনকলতা, এ তো আমাদের ভূসুণ্ডি মাঠের পেতনি নয়? যাই হোক, সেদিন তো রামকৃষ্ণ ঠাকুর আমাকে মানে মানে উদ্ধার করে দিল। সকলে একেবারে ধন্যি ধন্যি করতে লাগলো। সবাই বলল, বাবা, কনক তো বেশ অভিনয় করতে পারে। তারপর আপিস ক্লাব, অ্যামেচার ক্লাব সবাই ডাকতে লাগলো, তবে নায়িকার পাঠ নয়। শাহজাহানের পিয়ারা, প্রফুল্লতে জগমণি, বিল্বমঙ্গলে পাগলিনী, সব নাটকেই দারুণ অভিনয় করতুম। মানে সকলে বলতো আর কি। মোটামুটি ভালোই রোজগার করতুম মা আর মেয়ে মিলে। তখন সবাই এও বলতো, আহা, কালো হলে কি হবে, কনকের মুখশ্রীটা সুন্দর। কি জানি, হবে বোধহয়। আমি আবার একটা মানুষ, আমার আবার মুখশ্রী, কি বলো গো? দাঁড়াও বাবা, একটু জল খাই, গলা একেবারে কাঠ হয়ে গেছে।
আসলে এত কথা তো এখন আর বলি না রে বাবা, কার সঙ্গে বলবো বলো? আমার কাছে তো কেউ আসে না, ওই মা আর মেয়ে, ওদের সঙ্গে কথা বলে সময় কেটে যায়। মাটা চুপচাপ, কিন্তু মেয়েটা একটু টরটরে। ছোট হলে কি হবে, মুখ আছে খুব। আমি একটু বকলে তখন বলবে, বেশি প্যাটর প্যাটর করবে না দিদা, বোঝো একবার। বলুক কে, তবু তো বাড়িতে দুটো লোক আছে, বলো? সেই সময় শিবরাত্রি, জন্মাষ্টমীতে হোল নাইট নাটকের খুব চল ছিল। মানে সারা রাত্রি লোকে নাটক দেখে ভোরবেলা বাড়ি যেত। ওই পাবলিক থিয়েটারই করতো, মানে ওদের যেটা চালু নাটক সেটাই প্রথমে হতো, তারপর জন্মাষ্টমী বা শিবরাত্রির নাটক হতো, তারপর একটা পৌরাণিক না হয় ঐতিহাসিক। বিশ্বরূপা, রংমহল দু জায়গাতেই হতো, তবে স্টার আর মিনার্ভাতে হতো কি না মনে নেই গো। সে একেবারে জমজমাট ব্যাপার, একেবারে হই হই রই রই। একবার শিবরাত্রিরে রংমহলে আলিবাবা আর বিশ্বরূপাতে শাহজাহান। আমরা মা মেয়ে সন্ধ্যে থেকে দুজনেই সখী সেজে বসে আছি। দুটো নাটকেই আমরা নাচব। আমাদের জন্য যা টিফিনের বরাদ্দ পয়সা থাকতো সেটা আমরা রেখে দিতুম, খরচা করতুম না। অপেক্ষা করতুম কতক্ষণে একটা নাটক শেষ হবে আর আমরা ছুটব আর একটা স্টেজে নাচবার জন্যে। রাত 3টে একটা নাটক শেষ হলে ঘুম ঘুম চোখে নর্তকী পোশাকে সোজা বিশ্বরূপা থেকে রংমহল। ভয় লাগতো না, পাশেই বটতলা থানা, আমাদের মতো পুলিশরাও জেগে। সব নাটকেই আমাদের একই পোশাক, একই মেকআপ, কিছু পাল্টাতে হতো না। নাটক শেষ হতে ভোর হয়ে যেত। আমরা দুজন ব্যাগে রাখা দুপুরের রুটি আর তরকারি খেয়ে ছুটতুম প্রথম ট্রাম ধরতে। দুজনের হাতে টাকার খাম, আমাদের অমূল্য সম্পদ। খুব খুব কষ্ট করেছি গো, বড্ড কষ্ট করেছি। আচ্ছা, আমি ঠিকঠাক বলতে পারছি তো? কি জানি কোথা থেকে যে বলবো আর কি বলবো, কতটা বলবো কিছুই বুঝতে পারছি না। কখনো তো এসব বলিনি, তাই। হ্যাঁ, এইবার এলো আসল বিপদ। আমার মা চলে গেল। সারা দিন শুধু চা আর চা আর চা, সঙ্গে দুটো বিস্কুট, একটা সিঙাড়া বা একটা চপ, এই ছিল আমাদের খাওয়া। যদি কোনো কাজ না থাকতো তাহলে সেদিন একটু ডাল ভাত। শরীরটা মায়ের ভেঙে গেছিল, একদিনের জ্বরে একেবারে চলেই গেল। এইবার আমি কি করি? মা ছাড়া তো আমি কিছুই জানি না। এত বড় সংসারে আমি একেবারে একা, কেউ কোথাও নেই গো। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বিন্দু মাসিকে বললুম, মাসি, এবার বাড়ি ভাড়া কেমন করে দেব? 150 আমি দিতে পারবো না, 50 টাকায় আমায় একটা ঘর দেখে দাও মাসি। মাসি বলল, কেন রে, আমি কি মরে গেছি নাকি? জন্মস্তক যাকে ট্যাঁকে করে আগলে রাখলুম আর জোয়ান বয়সে তাকে একলা ছেড়ে দেবো? আমার কি ভীমরতি ধরেছে? তুই এখন থেকে আমার কাছেই থাকবি। তারপর বলল, একটা কথা জেনে রাখ, একলা মেয়ে মানুষের খুব কদর, তাকে কবজা করতেও মানুষের সময় লাগে না, ছেঁড়া জুতোর মতো ছুঁড়ে ফেলে দিতেও সময় লাগে না। এখন তো তুই আর শুধু কনক নোস, তুই একটা গোটা 25 বছরের মেয়ে মানুষ। তুই কালো কি ভালো তা দেখার কোনো দরকার নেই,
তুই একটা জোয়ান মেয়ে মানুষ, একলা, এটাই আসল কথা। মানেই তো কি হয়েছে, আমি আছি, আমি তোকে আগলাবো। আগলে তো ছিলেই মাসি, কিন্তু এরপরই আমার জীবনটা একেবারে বদলে গেল। পাবলিক থিয়েটারের থেকে আমার ডাক এলো। কালীদাদা থিয়েটারের বহু পুরনো লোক, প্রম্পটার, আমাকে ছোট্ট থেকে চেনি। সে বলল, তোকে দত্তবাবু যেতে বলেছে। আমি তো অবাক। দত্তবাবু থিয়েটারের মালিক, আমাকে কেন ডাকবে? সেখানে কত নামকরা লোকেরা নাটক করে, আমি ওখানে কি করব? কালীদাদা বলল, অত শত জানি না, ডেকেছে যখন যাবি কালকেই। একটু সেজে গুজে যাবি, অমনি খেন্তি পিচির মতো যাবি না। পরের দিন গেলুম। সেখানে তখন নতুন নাটক শুনছিল সবাই। দত্তবাবু একধারে বসেছিল। আমি তো এই মানুষটাকে সামনে থেকে দেখিনি কোনো দিনও। আমার তো হাত পা ঠান্ডা। কালীদাদা ইশারা করে বলল বসতে। আমি বসে পড়লুম। ভগবান জানে কি নাটক, সবাই শুনল। হিরোইন তো মহা খুশি। আমি বাবা কারুর নাম বলবো না। যাই হোক, নানা রকম কথা হলো। হিরো কে হবে, বসন্ত চৌধুরী না অসিত বরণ নাকি নির্মল কুমার, সেই নিয়ে কত কথা। আমি তো চুপটি করে বসে আছি। আমাকে সবাই দেখেছে, অনেকেই চেনে। তারা ভাবছে, কনক এখানে কেন? একটা ঝিয়ের পাট আছে নিশ্চয়ই, তার জন্য এসেছে। চা, কাটলেট, ভেজিটেবল চপ, মিষ্টি খাওয়া হলো। হ্যাঁ গো, এখনো কাটলেট পাওয়া যায়? মিত্র ক্যাফে আছে, ওখানকার ফিশ ফ্রাই এখনো পাওয়া যায়। ও, কি যে ভালো খেতে, গোবর্ধনের তেলে ভাজা। ওই যা, কোন কথা থেকে কোন কথায় চলে এলুম। আসলে কথা না বলে বলেন না, এই রকম হয়েছে। এখন একবার বলতে শুরু করলে আর থামতে পারি না গো। যাকে যা বলছিলাম, একে একে তো সবাই চলে গেল। আমাকে কিন্তু কেউ জিজ্ঞেস করলো না আমি কেন বসে আছি। ঘরের এক কোণে বাবু আর এক কোণে আমি। বাবু আস্তে আস্তে বলল, এদিকে এসে বসো। তাই করলুম। দত্তবাবু একটুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, বাড়িতে আর কে আছে? বাবা, মা? বললুম, কেউ নেই, আমাদের বাড়িউলি বিন্দু মাসির কাছে থাকি। আবারও একটু চুপ করে বাবু বলল, তোমার অভিনয় দেখেছি, বেশ ভালো। আমাদের নতুন নাটকে পাশের বাড়ির একটা অল্প বয়সী বউয়ের পাঠ আছে। ছোটও নয়, বড়ও নয়, মাঝামাঝি। অন্ধ মেয়ে, শক্ত পাঠ। আমাদের হিরোইন করতে রাজি হলো না, তুমি করবে? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলুম না যে আমি পাবলিক থিয়েটারে অভিনয় করতে যাচ্ছি। আমি কাঁদতে কাঁদতে বললুম, হ্যাঁ। বাবু মুচকি হেসে ডান হাতটা তুলে আমার কাঁধের ওপর রাখলো। ভয়ে আমার বুক শুকিয়ে গেল গো। কেন বলো তো? দত্তবাবুর হাতটা কি ঠান্ডা, ঠিক আমার ছোটবেলার সেই মাস্টারের মতন। মনে মনে বললুম, ঠিক বলেছ গো বিন্দু মাসি, যতই কেলে কুৎসিত হই, আদতে আমি একটা গোটা মেয়ে মানুষ। বাবু বললে, বাড়িতে ফোন আছে? বললুম, হ্যাঁ। তখন তো মোবাইল ছিল না গো, ওই আমার মতো কেলে কেলে বড় ফোন। তো বাবু বলল, বাড়িতে ফোন করে দাও, বলো ফিরতে রাত্রির হবে। ব্যাস, বাবু আমায় কবজা করে ফেললো। আমার কত সুন্দর সুন্দর শাড়ি হলো, কত গয়না হলো, কত ভালো ভালো নাটক করলুম, কত ভালো ভালো পাঠ পেলুম। থিয়েটারের কর্মচারীরা আমায় খুব মান্যি করতে লাগলো।
যারা আমাকে দেখে কেলে কুচিত বলতো, তারা দেখলেই হাত জোর করে নমস্কার করতে লাগলো। কি হলো গো, অবাক হয়ে গেলে? সত্যি সত্যি বলছি। কেন নমস্কার করতো জানো? আমি যে ওদের মালিকের বাঁধা মেয়ে মানুষ গো, মাননি তো করতেই হবে। কিন্তু আমার খুব লজ্জা করতো। যাই হোক, হঠাৎই দত্তবাবু একদিন বলল, বিন্দু মাসির বাড়ি আর থাকা চলবে না, কারণ বাবুর পক্ষে ওই বাড়িতে রাত কাটানো সম্ভব নয়। বাড়ি ভাড়া হলো। বিন্দু মাসি বলল, যাবি যা, তবে একটা কথা মনে রাখিস, এই মাসির ঘর তোর জন্য চিরজীবন খোলা থাকবে রে কনক। আমি যে লীলেকে কথা দিয়েছিলুম। ব্যাস, আমি চলে এলুম বিবেকানন্দ রোডে। আচ্ছা, তোমাদের কি খারাপ লাগলো ওই মেয়ে মানুষ বললুম বলে? ও গো, সত্যি তো বলেছি গো। এই তো সেই বিনোদিনীর আমলেও ছিল, তেনাকেও তো থাকতে হয়েছে বাঁধা মেয়ে মানুষ হয়ে। কখনো রাঙাবাবু তো কখনো গুড়মুখ রায়। কি করবে বলো? যে মেয়ে মানুষ একা, তার জীবনটা একটা খড়কুটোর মতন গো। জোরে হাওয়া দিলে কোথায় উড়িয়ে নিয়ে যাবে কে জানে। সেই জন্যেই তো সে নিজেকে একটা বড় গাছের সঙ্গে জড়িয়ে রাখে, যেন উড়ে না যায়, ভেসে না যায়। আমাকেও তাই করতে হলো গো। দত্তবাবুর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললুম। কিছু তো উপায় ছিল না, বাঁচতে তো হবে আমাকে, কি বলো? এমন কত মেয়ে মানুষকে দেখলুম গো। ছোটবেলা থেকে প্রথমে থিয়েটারের রানী, তারপর পথের ভিখারিনী। বছর চারেক গেল ঠিকঠাক। হঠাৎ শুনলুম বিন্দু মাসি কাশি চলে যাচ্ছে বোনের কাছে, আমাকে একবার দেখা করতে বলেছে। ছুটলুম সেখানে। মাসি বলল, বয়স হয়েছে, একা মানুষ, কখন মরে পড়ে থাকবো কেউ টের পাবে না। বাড়িটা বিক্রি করে দেব, একটা লোক জোগাড় করে দে তো। আমি বললুম, আমার তো তাহলে কেউ থাকলো না মাসি। এ বাড়ি আমার মাসি, আমি কাউকে দেব না। আমি এই বছরে একটু একটু করে টাকা জমিয়েছিলুম, আর একটু টাকা বাবুর কাছ থেকে নিয়ে আমি বিন্দু মাসির বাড়ি কিনে নিলুম। এই সেই বাড়ি গো, আমার জীবন। পরে আস্তে আস্তে সারিয়ে নিয়েছিলুম। মাসি যেদিন কাশি চলে গেল, মাসির বোনকে বলেছিলুম, মাসি মরে গেলে আমার একটু খবর দিও গো। তাই দিয়েছিল। আমি মেয়ের মতো 4 দিনে আমার বিন্দু মায়ের কাজ করেছিলুম। বাড়ি বন্ধ থাকতো, আমি সপ্তাহে একদিন গিয়ে পরিষ্কার করে আসতুম। মনে মনে জানতুম একদিন আমায় এখানেই ফিরে আসতে হবে। হঠাৎই মনে হলো দত্তবাবু কেমন যেন আনমনা হয়ে আছে। কানা ঘুষে শুনছিলুম উনি নাকি থিয়েটার আর চালাবেন না। জিজ্ঞেস করতে পারতুম না, ভয় হতো। যদি বলে, তুমি এবার ফেরত যাও। কিন্তু বাবু নিজেই একদিন বলল, থিয়েটারে আর বিক্রি হচ্ছে না, আমি ব্যবসা বন্ধ করে দিচ্ছি, তুমি এবার নিজের পথ দেখে নাও। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ল। বললুম, বাবু, আমি কোথায় যাব? উনি বললে, তোমার তো নিজের বাড়ি আছে, সেখানে যাও। তাছাড়া আমারও তো সংসার আছে, সামনের মাসে এই বাড়ি ছেড়ে দিতে হবে, মনে থাকে যেন। বলে বাবু বেরিয়ে গেল। ঠিকই তো বাবু, তোমারও তো সংসার আছে গো, বউ আছে, ছেলে আছে, কিন্তু এদের কথা তো তোমার আগে মনে পড়েনি। আসলে কি জানো দত্তবাবু, তোমাদের না ঘরে বাইরে দুদিকেই মেয়ে মানুষ চাই। ঘরে সুন্দরী বউ,
বাইরে গেলে কুৎসিত কনক। দুজনেই আপাতমস্তক মেয়ে মানুষ। বন্ধ হয়ে গেল থিয়েটার। ফেরত চলে এলুম নিজের বাড়িতে, আমার বিন্দু ভবনে। 2 মাস বাড়ি থেকে বেরোতে পারিনি গো। লজ্জা লাগতো। মনে হতো সবাই যেন আমাকে দেখে হাসছে, যেন মনে মনে বলছে, কী রে ভূতনি, রানী সাজা হয়ে গেল, দূর করে দিল রাজামশাই। খুব কষ্ট হতো গো, খুব কষ্ট। আমার বন্ধু পারুল, সে বলল, বাড়িতে বসে থাকলে তো পেট ভরবে না রে, যা কাজের চেষ্টা কর। আর 3টে ঘর নিয়ে তুই কি করবি? একটা ভাড়া দিয়ে দে, 2টো তোর থাকুক, 2টো পয়সা আসবে। তাই করলুম গো। পুরনো আপিস ক্লাবে খোঁজ নিলুম, কোথাও কাজ পেলুম, কোথাও পেলুম না। এরই মধ্যে খবর পেলুম দত্তবাবু নাকি এবার সিনেমার ব্যবসা করছে, আর নতুন নায়িকা সে আমার ওই বিবেকানন্দ রোডের ফ্ল্যাটে রয়েছে। খুব কাঁদলুম জানো, সারা রাত খুব খুব কাঁদলুম। আমার ওই ঘরটার জন্য বড্ড মন খারাপ করতে লাগলো। এই বাঁধা মেয়ে মানুষটা যে কখন আলগা হয়ে গেলুম জানতেও পারিনি গো। মনে মনে প্রতিজ্ঞা করলুম, আর কোনো দিনও কারুর কাছে বাঁধা থাকবো না, হাজার কষ্ট হলেও না, খেতে না পেলেও না। হ্যাঁ গো, আর কত কথা বলবো গো। এ তো বলেই যাচ্ছি, শেষ আর হয় না। এরা বলেছে, মানে কাল যারা আসবে, বলেছে যে প্রথম নাটক করা থেকে আজ অবধি বলতে হবে। বোঝো একবার, সে কি একটুখানি সময় বলো? সেই 7 বছর থেকে এই 74, বলতে বলতে তো রাত কাবার হয়ে যাবে গো। ও কি জ্বালায় পড়লুম রে বাবা। দাঁড়াও, আগে একটু জল খাই। তারপর হঠাৎ একদিন কালীদাদা এসে হাজির। ওরও তো কাজ চলে গেছিল, এখন যাত্রা দলের প্রম্পটার। বলল যে, যাত্রায় যাবি কনক? খুব বড় দল থেকে তোর খোঁজ করছে, নবনাট্য অপেরা। সর্বনাশের মাথায় পা, যাত্রা, সে যে বড্ড শক্ত, খুব খাটুনি। কিন্তু পয়সা ভালো দেবে জানি, কিন্তু আমি কি পারবো? দাদা বলল, খুব পারবি, কাল আমি এসে তোকে নিয়ে যাব, ভালো করে সেজে রেডি থাকবি। এখন তো তুই সাজতে জানিস। তা জানি, ওই বীরু দাদা শিখিয়েছিল। হ্যাঁ গো, তোমরা কখনো যাত্রা দেখেছ? আমি দেখেছি। কী সব বড় বড় আর্টিস্ট, বড় ফণি, ছোট ফণি, পঞ্চু সেন, স্বপন কুমার, ছবি রানী, শতদল রানী। কী সব অভিনয়! তখনও ছেলেরাই মেয়ে সাজত গো। ওই সময়ই জ্যোৎস্না দত্ত নায়িকা হয়ে এলো সত্যম্বর অপেরায়। সোনাই দিঘি পালায় প্রথম মেয়ে। কি গান গাইতো! তো ওখানে নায়িকা নয়, আমায় বেশ ভালো আর শক্ত পাঠ দিল। সকলে বেশ মান্যও করত। আমি প্রথমে বলেছিলুম, দেখো বাবা, আমি যাত্রার কিছুটি জানি না, আমায় একটু শিখিয়ে পড়িয়ে নিও। তা মিথ্যে বলবো না, সকলে খুব সাহায্য করেছিল। প্রথম প্রথম ভয় করত, তারপর ঠিক হয়ে গেছিল। বাবা, কি কম খাটুনি! আজ এখানে তো কাল ওখানে, অভ্যেস হয়ে গেল। অনেক ভালো ভালো পাঠ পেয়েছি, মনে সুখে নাটক করেছি গো। একবার বিশ্বরূপায় যাত্রা উৎসব হচ্ছিল জানো, সব বড় বড় দল এসেছিল, সব নাম মনেও নেই। তো সেখানে একটা দারুণ নাটক দেখেছিলুম।
ব্রজেন্দে মশাইয়ের লেখা বাঙালি ঐতিহাসিক নাটক। তাতে দাউদ খান অভিনয় করেছিলেন বড় ফণী আর ছোট ফণী দুজনেই। প্রথমে ছোটজন, পরে বড়জন। একটা পাঠ দুজনে করলো। ও গো, সে যে কি অভিনয় তোমাকে বলে বোঝাতে পারবো না গো। মনে হতো বারবার প্রণাম করি দুজনকে। আর দেখেছিলাম নূরজাহান পালা। কে করেছিল বলো তো নূরজাহান? তোমাদের এখনকার চপলা রানী গো, প্রভা মায়ের ছেলে। কেতকী দিদির ছোট ভাই টুকু। কি মানাতো গো, যেন সত্যিকারের সম্রাজ্ঞী নূরজাহান। যেমন দেখতে তেমনি অভিনয়, তেমনি গান। হবে না? কার ছেলে দেখতে হবে তো বলো। সে একেবারে দারুণ ব্যাপার। অনেকগুলো যাত্রার দলে কাজ করলুম, প্রায় 8 বছর। তারপর আর ইচ্ছে করলো না গো। আমার একটা ভালো অভ্যেস ছিল জানো, আমি বাজে খরচা করতুম না। বাবুর কাছে থাকতে ব্যাংকের বই করেছিলুম, ওই ফিক্স বলে না, তাই। এখন সুদের টাকায় আমার বেশ চলে যায়। আর ওই বাড়ি ভাড়া, ওটাও আছে। মাঝে অন্য সব থিয়েটারেও কাজ করেছি। সেই সময় একদিন হঠাৎ কাশী বিশ্বনাথে নাটক করতে করতে খবর পেলুম দত্তবাবু আর নেই। বুকের ভেতরটা হু হু করে উঠল। মনে হলো আর কোনোদিনও দেখতে পাবো না বাবুকে। প্রায় 10 বছর দেখিনি বাবুকে। একবার শেষ দেখাটা দেখে আসি। আমার পাঠটা শেষ করে ছুটলুম হাতিবাগানের নার্সিংহোমে। সেখানে শুনলুম বাবুকে বাড়ি নিয়ে গেছে, তো সেখানেও ছুটলুম। টালা পার্কের কাছে বাড়ি জানা ছিল না, রাস্তার লোককে জিজ্ঞেস করে করে গেলুম বাড়ি। বাইরে অনেক লোক দাঁড়িয়ে। আমাকে দেখে একজন বয়স্ক লোক বলল, এটা সেই মেয়ে ছেলেটা না, কনকলতা? তারপরেই লোকটা কি একটা বলে দৌড়ে ভেতরে চলে গেল। আমি বাইরের লোকেদের বললুম, আমায় একবার ভেতরে যেতে দিন। তারা কিছু বলবার আগেই একটা জোয়ান ছেলে এসে আমায় বলল, আপনি এখানে কেন এসেছেন? চলে যান। আমি বললুম, বাবা, তোমাদের দুটি পায়ে পড়ি, আমায় একটিবার বাবুকে দেখতে দাও। সে বলল, অনেক দেখেছেন, এবার কাটুন। আমি আবার কাঁদতে কাঁদতে বললুম, লক্ষ্মী বাবা, আমায় একটিবার ভেতরে যেতে দাও। তো সে বলল, আমি ভদ্রলোকের ছেলে, মেয়ে মানুষের গায়ে হাত তুলি না, তা না হলে জুতো মেরে আপনাকে বার করতুম। এখনই যদি না বেরোন তাহলে কিন্তু পুলিশ ডাকবো। আপনাকে আপনি বলেছি, সেটাই যথেষ্ট, তা না হলে তুই বলতুম। আপুস নয়নে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলুম। সামনে একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল, তাতে উঠে পড়লুম। আমি কেঁদেই চলেছি। ড্রাইভারটা অবাক, জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? তারপর উত্তর না পেয়ে আবারও বলল, আপনার কি হয়েছে মা, এত কাঁদছেন কেন? আমার বুকের ভেতর তখন আরও তোলপাড়। এই ছেলেটা আমায় মা বলল। মা, কত ভালোবাসার একটা ডাক, শোনাই হলো না এই জীবনে। কোনো রকমে বললুম, লেবুতলা পার্ক, ওই সন্তোষ মিত্র স্কোয়ার। গাড়ি চলল। হঠাৎ মনে পড়ল পেয়ারার একটা গান। কতবার গেয়েছি গো, ওই যে, এ জীবনে পুরিল না সাধ ভালোবাসে, এ ক্ষুদ্র হৃদয় হায় ধরে না তাই, আকুল অসীম প্রেম
ভালোবাসি। সত্যি তাই গো, কোনো আশাই মিটল না, না ভালোবাসার, না একটা মা ডাকের, কিচ্ছু না। আমি তো কাঁদতে কাঁদতে গুনগুন করছি, তাকিয়ে দেখি ড্রাইভার ছেলেটা অবাক হয়ে আমাকে আয়নার মধ্যে দিয়ে দেখছে। আমি চুপ করে গেলুম। কাশী বিশ্বনাথের নাটকটা যেদিন শেষ হয়ে গেল সেদিনই ঠিক করলুম, না আর না, আর নাটক নয়, অনেক হয়েছে, 20 বছর হয়ে গেছে। বেশ আছি আমি। মাসে একবার দক্ষিণেশ্বর মন্দিরে যাই, সারাদিন থাকি, সন্ধেবেলা আরতি দেখে ফেরত চলে আসি। বাপ রে বাপ রে বাপ, আর কত কথা বলবো গো, না এবার শেষ করতেই হবে। আচ্ছা, এরা এতকাল বাদে আমার কথাই বা জানতে চাইছে কেন গো, কি জানি। ও বাবা, মনে পড়েছে মনে পড়েছে, দাঁড়াও দাঁড়াও, কাগজটা নিয়ে আসি, ওতে সব প্রশ্নগুলো লেখা আছে। আমি তো মনে করি শেষ হয়ে গেল। ও বাবা গো, তা তো নয়। কি যন্ত্রণায় পড়লুম মা। এই তো, এই তো কাগজ, এই যে শেষ প্রশ্ন। হ্যাঁ, আপনার দেখা কোন দুটি চরিত্র আপনার করা হয়নি, কিন্তু করবার প্রবল ইচ্ছে ছিল? বোঝো ঠেলা, সে কি একটা, কত কত চরিত্র, কোনটা ছেড়ে কোনটা বলি রে বাবা। দুটো বাছা খুব কঠিন, খুব কঠিন। কোনটা কোনটা মনে পড়েছে, হ্যাঁ, জাহানারা। সরজু মায়ের মতো যদি পাঠটা করতে পারতুম। ছোট্ট থেকে উইংয়ের পাশে বসে সরজু মায়ের জাহানারা দেখে বড় হয়েছি। খুব ইচ্ছে হতো আমি মায়ের মতো বলি। ঔরঙ্গজেব যখন দরবারে মিথ্যের ওপর মিথ্যে বলে যাচ্ছে, তখন জাহানারা অবাক হয়ে বলে ওঠে, চমৎকার চমৎকার ঔরঙ্গজেব, আমি প্রশংসা না করে পাচ্ছি না। এতক্ষণ আমি বিস্ময়ে নির্বাক হয়েছিলাম, তোমার ভেলকি দেখছিলাম। যখন চমক ভাঙল, তখন তখন সব হারিয়ে বসে আছি। আবারও বলি ঔরঙ্গজেব, চমৎকার চমৎকার। উহ, সে যে কি সিন, কি বলবো গো। ওই 3বার চমৎকারের ভেতর কত রাগ, কত ঘৃণা, কত লজ্জা যে মা উগরে দিত। শুনতে শুনতে গায়ে কাঁটা দিত জানো। কিন্তু কেউ তো দিল না আমাকে ওই পাঠ। শুধু পিয়ারা সেজে সারা জীবন গেয়ে গেলুম। আমি সারা সকালটি বসে বসে সাধের মালাটি গেঁথেছি আমি, পরাবো বলিয়া তোমারি গলায় মালাটি আমার গেঁথেছি। ঠিক যেন আমার কথা, কোথা দিয়ে সারা সকাল চলে গেল জানতেও পারলুম না গো। আমার সাধের মালা আমার হাতেই শুকিয়ে গেল। যাগ্গে যাগ্গে, একটা চরিত্র হয়ে গেল বাবা। এবার শেষেরটা, এটা হয়ে গেলে কিন্তু আমি আর একটা কথাও বলবো না, মনে থাকে যেন, আগে থেকে বলে দিচ্ছি। হ্যাঁ, কোন নাটক বলো তো? নটি বিনোদিনী যাত্রা। কি পার্টি করতো গো ওই বীণা দাশগুপ্ত, মা গো মা, যেন সত্যি বিনোদিনী। আর যখন নিমাই সাজতো, ওরে কি আর বলবো, সে এক সিন। আর যখন গাইতো,
হরি মন মজায় লুকালে কোথায়, তখন পুরো হল চোখের জলে ভাসতো। আমি যে কতবার দেখেছি, শুধু ওই একটা সিনের জন্যে, যেখানে ঠাকুর বলছেন মা তোর চৈতন্য হোক। এত এত ইচ্ছে ছিল ওই পাঠটা করবার, একবার ওই গানটা গাইবার, কিন্তু কেউ সে সুযোগ দিল না গো। সবাই বলল বিনোদিনী হয়তো মানাবে, কিন্তু নিমাই মানাবে না। বিনা খুব পুণ্যি করেছিল, তাই অমন পাঠ পেয়েছিল। আমার তো আর কোনো পুণ্যি হলো না গো, কোনো পুণ্যি নেই, তাই পেলাম না ওই পাঠ। এ কষ্ট আমার কোনো দিনও যাবে না। রোজ ঠাকুরকে বলি, বিনোদিনীকে যদি দয়া করতে পারো, তাহলে আমায় কেন পারবে না ঠাকুর? আমরা দুজনেই তো ভদ্রলোক নই, দুজনেই তো অভিনেত্রী। তবে একবার একবার যদি তোমার দেখা পেতুম ঠাকুর, একবার, তাহলে তোমার পায়ের তলায় বসে গাইতুম, আমি ভবে একা দাও এ দেখা, প্রাণ সখা রাখো পায়, হরি মন মজায় লুকালে কোথায়। স্বাদ মিটিয়ে গাইতুম গো। তুমি তো ভগবান, যা ইচ্ছে করতে পারো। একবার নয় স্বপ্নেই এসো, আমি তোমায় একবার দেখি, একবার একবার তোমাকে গান শোনাই, মাত্র একবার। কালো শশী বাজালে বাঁশি, কালো শশী বাজালে বাঁশি, ছিলাম গৃহবাসী, আমায় করলি উদাসী, আমায় করলি উদাসী, হৃদ বিহারে কোথায় হরি, হৃদ বিহারে কোথায় হরি, পিপাসী মোর প্রাণ মন চায়, হরি মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়। আমি ভবে একা দাও এ দেখা, প্রাণ সখা রাখো পায়।